একটা মানুষ চাকরি করে, তার প্রাপ্য বেতন সে নেয় না কিসের জন্য? এটা তো সৎ উপায়ে আয়। এই আয়ের উপরে তো ইনকাম ট্যাক্স দিতে হয়। তো এই আয়টা তিনি কেন করতেন না? নিজেকে কি সততার প্রতীক প্রমাণ করার জন্য? এই ভাইপো যদি চলে যায়, পিসিকে দেখবে কে? পিসি তো বেতন নেননি, পেনশনও নেবেন না বলছেন, চলবে কি করে সংসার? সামনে ভাইপোটা আছে, প্রচুর খরচা করতেন উনি। এবার অবশ্য কোনো ভাই নেই ফোটা নিতে যাওয়ার মতো, কেউ জেলে কেউ বেলে। 2026-এ রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর নিজেরই লেখা বইয়ের রয়্যালটির টাকা পাচ্ছেন না, ঠিক এমনটাই অভিযোগ করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অভিযোগের তীরটা যাচ্ছে বিজেপির দিকে। সত্যি কি তার আয়ের উৎস বন্ধ? আজ এই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে আছে পিনাক কি বলছে থেকে পিনাক পানি ঘোষ। নমস্কার দাদা। এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটা অভিযোগ এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিওতে তিনি সরব হয়েছেন, তো এই অভিযোগের গুরুত্ব ঠিক কতটা? না, তুমি বললে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমি বলি বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, কারণ রাজ্যের মানুষ তাকে বহিষ্কার করেছে। এবার এই যে সব কিছুতেই না একটা বরাবরের মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ আছে, এটা তিনি বামেদের থেকে শিখেছেন। বামেরা যখন এই রাজ্যে ক্ষমতায় ছিল, তারা কোনো উন্নয়ন করতো না এবং তার জন্য বলতো কেন্দ্র টাকা দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার 15 বছরের যে সরকারের মুখ্যমন্ত্রী জীবন, সেই জীবনে তিনি প্রথম দিন থেকে বলে এসেছেন যে বামেদের যে ঋণ, তার জন্য কাজ করতে পারছেন না। আরে কয়েক বছর বাদ থেকে উনি শুরু করেন যে বিজেপি টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না ইত্যাদি বলতেন, কিন্তু পরে দেখা গেছে তার অভিযোগগুলো মিথ্যে। এবারেও তিনি যে বলছেন রয়্যালিটির টাকা পাচ্ছেন না, তিনি রয়্যালিটির টাকা কবে পেতেন? একটা নির্দিষ্ট সময়ে, বছরে একটি সময়ে রয়্যালিটির টাকা দেওয়া হয়, পাবলিশাররা দেন। সাধারণত পয়লা বৈশাখ ওই দিনে, আর আগে রয়্যালিটির টাকা দেওয়ার একটা নিয়ম ছিল, কিন্তু এখন সেটা বদলে গেছে। এখন বই বিক্রির পদ্ধতি, রয়্যালিটির হিসাব ইত্যাদিগুলো বদলে গেছে, এখন মোটামুটি একটু পর থেকেই পাওয়া যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় 17 বই আছে, নানা রকম, মানে কবিতা, অ্যাং ব্যাং চ্যাং লেখা কবিতা আছে, তার লেখা উপন্যাস আছে, তার গল্প আছে, তিনি উর্দু জানেন না কিন্তু উর্দু ভাষার শায়েরিও আছে। এইসব বইয়ের মূলত প্রকাশক, মূল যে প্রকাশক সেটা হচ্ছে দেশ পাবলিশিং। দেশ পাবলিশিং এর সুখেন্দু শেখর দে তিনি ইতিমধ্যেই মিডিয়াকে জানিয়েছেন যে এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ বিজেপির কোনো চাপ নেই তার রয়্যালিটির টাকা দেওয়ার ব্যাপারে, এবং রয়্যালিটির টাকা তুমি পাবেন, সময় মতোই পাবেন, প্রক্রিয়া চলছে, যে সময়ে পান সেই সময়ে পাবেন, এরকম কোনো কারণ নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, মনে আছে ওই কথাগুলো বলেছেন যে উনি বেতন নেন না, তারপরে পেনশনও নেন না। হ্যাঁ, এবার বেতন নেওয়া, বেতন নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে বেতন প্রাপ্য, বিধায়ক হলেই বেতন পাওয়া যায়। তার আগে উনি সাংসদ ছিলেন অনেক সময়, অনেক দীর্ঘ সময় ধরে, এবং তিনি একাধিকবার কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, রেলমন্ত্রী হয়েছেন, তার জন্য তার কিন্তু পেনশন প্রাপ্য। এবং আমি জানিয়ে রাখি যে একই ব্যক্তি যারা কখনো সাংসদ থেকেছেন, কখনো বিধায়ক থেকেছেন, তারা অবসর নিলে তারা দুটো পেনশন একসঙ্গে পেতে পারেন। শুধুমাত্র এই চারে, মানে হাউস রেন্ট অ্যালাউন্স যেটা, সেইটা দুবার পাওয়া যায় না, সেইটুকু বাদ দিলে তিনি লোকসভারও পেনশন প্রাপ্য। তার বিধান কেন নিতেন না? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। একটা মানুষ চাকরি করে, তার প্রাপ্য বেতন সে নেয় না কিসের জন্য? এটা তো সৎ উপায়ে আয়। এই আয়ের উপরে তো ইনকাম ট্যাক্স দিতে হয়। তো এই আয়টা তিনি কেন করতেন না? নিজেকে কি সততার প্রতীক প্রমাণ করার জন্য? কিন্তু সততার প্রতীক প্রমাণ করার জন্য কেউ বেতন না নিয়ে কাজ করবেন, রিটায়ারমেন্টের পর পেনশন নেবে না, এটা তো কোনো সততার মাপকাঠিই নয়। এটা কেন নিতেন না, এটা একটা বড় প্রশ্ন। আমি জানি তার বিরুদ্ধে যে যে অভিযোগ আছে, তিনি একটা সময় ছবি আঁকতেন এবং তার আশপাশের থাকা মানুষজনদের কাছ থেকে জেনেছি তিনি অনেক দামি দামি রং, ক্যানভাস এগুলো ব্যবহার করতেন। এবং যতদিন পশ্চিমবঙ্গে চিটফান্ডের রমরমা ছিল, রোজভ্যালি, সারদা গ্রুপ,
ততদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন বা পেনশন প্রয়োজন হতো না। তার এক একটা ছবি কোটি কোটি টাকায় ব্যবহার হতো আর বিক্রি করা হতো, আসলে ব্যবহার হতো। আমি ব্যবহার হতো কথাটা জেনে শুনে বলছি যে এই যে একটা ছবি গৌতম কুণ্ডু বা সুদীপ্ত সেনরা কিনলেন, কিনে এই ছবিটা ব্যবহার করে তারা অন্যান্য রাজনৈতিক সুবিধা নিতেন। এর জন্যই স্বাভাবিক আয় সেটা তিনি নিতেন না। এইবার এখন তার রয়্যালিটি সেটা খুব দরকার হয়ে পড়েছে। রয়্যালিটি তিনি পাবেন, এবছর পাবেন, কিন্তু সামনের বছর থেকে না আর পাবেন না, জানেন। হ্যাঁ, আমার পরবর্তী প্রশ্ন এটাই ছিল যে কলেজ স্ট্রিটের এই যে দেশ বুক এতদিন যারা তার বই প্রকাশ করে এসেছে, তো সত্যি কি মানে তাদের প্রতিক্রিয়া তো তুমি ইতিমধ্যেই জানালে যে তারা কি জানিয়েছে। তো এই যে তিনি অভিযোগ করছেন বিজেপির দিকে, তো সত্যি কি কোনো অদৃশ্য একটা রাজনৈতিক ফতোয়া কাজ করছে এর পিছনে? রাজনৈতিক ফতোয়া তো কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় রয়্যালিটি এবছর পর্যন্ত পেয়েছেন বা পাবেন, এখনো সময় আছে, সুধাংশুবাবু জানিয়েছেন, কিন্তু তারপরে আর পাবেন না। কেন পাবেন না মমতা, এটা যদি জানতে হয় তাহলে আগে জানতে হবে কেন পেতেন। যে কোনো পাবলিশার তার বই, কতটা বই লাইব্রেরিতে যাবে, স্কুলগুলো কিনবে, তার উপরে বেঁচে থাকে। কারণ পাবলিশিং এর ব্যবসা এখন চলে না, মানুষ বই পড়া কমিয়ে দিয়েছে। যারা বই কেনেন তাদের বেশিরভাগ বই কেনা হয় বাড়ি ঘর সাজানোর জন্য, বৈঠকখানায় খুব সুন্দর করে একবারে সাজিয়ে রাখার জন্য বই কেনা হয়। তো এটা ভালো, মানুষ যদি সাজিয়ে রাখার জন্য বই কেনেন তাহলে বই পড়া বাঁচবে। কিন্তু এই যে স্কুল কলেজ এইসবের লাইব্রেরি এবং সরকার পোষিত লাইব্রেরিগুলো বা বিভিন্ন ক্লাবের লাইব্রেরিগুলোয় যখন কোনো একটা পাবলিশার বই পাঠাচ্ছেন, তিনি ইচ্ছাকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বইগুলোকে, তার প্রায় 150 বই, সেগুলো গুজে দিতেন সরকারি ভয়ে এবং লোভে। লোভটা কি, ওই পাবলিশার্স চাইবে যে তার যে প্রকাশিত বই সেগুলো সব লাইব্রেরিতে যাক। মমতা ব্যানার্জির বই যদি 2টো দেওয়া হয়, তার আরো 10টা বই ওই লাইব্রেরিতে দেওয়া যাবে, তাহলে তার আখেরে লাভ হচ্ছে। মমতা ব্যানার্জির বই পড়েন, সেই বই নিয়ে গবেষণা করছেন, এরকম কাউকে আমি চিনি না। কেউ চেনে কিনা আমার সন্দেহ আছে। তার বই কেউ পড়ে না, অথচ তার বই এত বিক্রি হতো। আমার মনে আছে 2022 সালের 21শে জুলাই থেকে 25শে জুলাই, এই সময়টা পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ। প্রথম 21শে জুলাই 2022, মানে 2021 সালে যখন তৃতীয়বার তৃণমূল জিতবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল শক্তি নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হলেন, তারপরে 21শে জুলাই ছিল তৃণমূলের শহীদ সমাবেশ, ধর্মতলায় হলো। মনে রাখতে হবে তার আগে করোনার কারণে 21শে জুলাইয়ের সভা বড় করে করা যায়নি, ভার্চুয়ালি করতে হয়েছিল। তার জন্য একটা আলাদা আগ্রহ ছিল, খুব ভিড় ছিল, খুব ভালো হলো 21শে জুলাই। 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন তৃণমূল কংগ্রেসের মহাসচিব, রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির হানা, এবং তারপর 2 দিন ধরে একটা দক্ষিণ কলকাতা একটা উত্তর কলকাতার বাড়িতে কোটি কোটি টাকা সোনার গয়না, বিদেশি মুদ্রা উদ্ধার হলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তার আগে এত টাকা এবং তারপরেও এত টাকা কোনো মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হওয়ার কোনো নজির নেই। এই যে 24 তারিখ অব্দি এটা চললো, এরপর 25 তারিখে ছিল নজরুল মঞ্চে বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়া। সেই পুরস্কারের অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার দাবি করলেন যে তিনি খেটে খান, তিনি মাইনে নেন না। এটা আগে বলেছেন, মাইনে নেন না, পেনশন নেন না, বলেছেন কেন নেন না জানি না। তিনি বললেন আমি খেটে খাই, খাটনি আছে। এখানে একটু কাটছি, আমারও এখানে একটা প্রশ্ন যে এই যে তিনি 15 বছর ধরে পেনশন নেননি বা বেতন নেননি বলেও আসছেন, তো এটা কি কোথাও কি মানে এটাতে কার লাভ? মানে উনি যে নিচ্ছেন না, এটা যে উনি বারবার জাহির করছেন, তাতে কি লাভ হয়েছে? তাতে ওই একটাই, দেখো আমি কত উদার, তার মানে আমি কত সৎ। আমি রাজনৈতিক ডিভিডেন্ড, ওনার কি ছিল? ওনার সারা জীবনের রাজনৈতিক ডিভিডেন্ড ছিল আমি হাওয়াই চটি পড়ি। সেটা কিন্তু আমরা বাড়িতে যে হাওয়াই চটি পড়ি সেটা নয়, এই হাওয়াই চটির দাম হাজার হাজার টাকা।
উনি যে শাড়িটা পরেন সেটা বিশেষ, তার থেকে তৈরি হয়, তার দামও প্রচুর। উনি স্মার্ট ওয়াচ পরেন বাঁ হাতে, ওনার ডান হাতে যেটা থাকে সেটাই হচ্ছে ওনার মুড কেমন ওঠানামা করছে সেটা দেখার জন্য। বাড়িতে ট্রেডমিল থাকে। কিন্তু আমি গরিব, আমি তোমাদেরই লোক, এইটা বোঝানোর জন্য তিনি মাইনে নিতেন না। অথচ তার ছবি কোটি কোটি টাকায় বিক্রি হতো, তার দলে কেউ সৎ নয়। এবার আমি এটা আটকে গেলাম। 25 জুলাই 2022 মমতা প্রথমবার বললেন আমি কোনো টাকা নিই না, আমি খেটে খাই। খেটে খাই মানে আমি বই লিখে খাই। কারণ খাটনি আছে তো, বই লেখায় প্রচুর খাটনি। যারা লেখালেখি করেন তারা জানেন লেখায় কত পরিশ্রম হয়। লেখা বাজেট বানানো নয় যে ট্রেডমিলে যেতে যেতে মমতা বাজেট বানিয়ে দিতেন, ওরকম ব্যাপার না। লেখার জন্য খাটতে হয়, তিনি ছবি আঁকতেন। তারপরে বললেন আমি গান লিখি, আমি গানের সুর দিই, তার থেকেও রয়্যালিটি পাই। সেই সঙ্গে একটা মারাত্মক অহংকারী কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে আমি রয়্যালিটি বাবদ যে টাকা পাই অত টাকা কোনো লেখক পান না। এই অহংকার জীবনানন্দ দাশ দেখাবার সাহস পাননি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, বুদ্ধদেব গুহ, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, কেউ সাহস পাননি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাংলায় যারা ভালো রয়্যালিটি পায় তাদের মধ্যে একজন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তিনি কোনোদিনও বলেননি যে আমার মতো রয়্যালিটির টাকা কেউ পানি। অহংকারের পতন, তার সরকার গেছে, তার দল গেছে, এবার রয়্যালিটির টাকা যাচ্ছে। তিনি তো সম্পূর্ণ মিথ্যা বলতেন যে আমার বই লোকে এত কেনে, কেউ কিনতো না। শুধু লাইব্রেরি আর স্কুল কলেজে গচিয়ে দিয়ে বিক্রি বাড়ানো হতো, টাকা নেওয়া হতো। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বই তো আগেও কেউ পড়তো না, এখনো কেউ পড়বে না, কেউ ছাপবে না। কোনো লাইব্রেরিতে আর তো গচিয়ে দেওয়া যাবে না এই সরকারের মনে। তাহলে এরপর তিনি কি খাবেন? সত্যি একটা চিন্তা। ভাইপো বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছে, পালিয়ে যেতে চায়। এই ভাইপো যদি চলে যায়, পিসিকে দেখবে কে? পিসি তো বেতন নেননি, পেনশনও নেবেন না বলছেন, চলবে কি করে সংসার? সামনে ভাইফোঁটা আছে, প্রচুর খরচা করতেন উনি। এবার অবশ্য কোনো ভাই নেই ফোঁটা নিতে যাওয়ার মতো, কেউ জেলে কেউ বেলে। কিন্তু প্রশ্নটা হচ্ছে তিনি দিনের পর দিন এই যে মিথ্যাটা বলে এসেছেন, এটা জানা দরকার। তোমার জানা আছে রয়্যালিটি বাবদ কত টাকা পাওয়া যায়? সাধারণত 10%। একটা বইয়ের দাম 500 টাকা হলে 50 টাকা, সেটা সবসময় পাওয়া যায় না। একজন প্রকাশক সেই বইটা ছাপতে যে খরচ হয়েছে সেগুলো বাদ দিয়ে তিনি 30% যে বিক্রি করবে তাকে কমিশন দিয়ে যে 300 টাকা পাচ্ছেন, তার উপরে 10% 30 টাকা। এবং আমাদের বাংলায় কত বই ছাপা হচ্ছে, কত বই বিক্রি হচ্ছে, এর হিসেব কেউ রাখে না। ফলে রয়্যালিটি নিয়ে ঠকানোর অভিযোগ বহুদিনের। সেই রয়্যালিটি নিয়ে তার এত বড়। তাহলে কি কোথাও গিয়ে তিনি এই যে মানে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন, কোথাও গিয়ে কি এই যে তুমি প্রথমেই বললে যে রাজ্য থেকে মানুষ তাকে বিতাড়িত করেছে, সেই রাজ্যের মানুষের কাছেই কি আবার সেই সহানুভূতি পাওয়ার একটা প্রয়াস? একদম তাই। ওনার চিরকালের রাজনীতিটাই হচ্ছে সহানুভূতি নির্ভর। দেখো সিপিএম আমায় মেরেছে, আমার মাথা ফেটে গেছে, সেটা কোন কাল থেকে? আমরা যখন ছেলে মানুষ ছিলাম তখন থেকে বৃদ্ধ হতে চললাম, এক কথা শুনে এসেছি। ওনার মাথায় ঠিক কতগুলো সেলাই উনি নিজেও জানেন, এক একবার এক এক রকম সংখ্যা বলেছেন। কোনোদিনও কোনো সরকারি হাসপাতালে ভর্তি হননি, তাহলে তার নজির থাকতো, লেখা থাকতো কতগুলো সই। সবসময় কেন তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি হতেন। 21 জুলাই যেদিন সত্যি গোলাগুলি চলেছিল কলকাতায়, 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় শাড়িতে লাল লাল কি লেগে আছে বলে ভর্তি হয়েছিলেন। আদৌ তার শরীরে কিছু হয়নি। সেদিন অন্যের মাথা ফাটার রক্ত তার শাড়িতে দেখিয়ে তিনি পিজিতে গেছিলেন। পিজির হাসপাতালে ডাক্তাররা দেখেই বুঝেছেন এটা শরীরের কোনো ক্ষত নয়। তারা এখন থেকে বলে যে না না, আমরা ভর্তি নিতে পারবো না। মমতা এরপরে উডল্যান্ডস না বেলভিউ, উডল্যান্ডসে গিয়ে ভর্তি হয়েছিলেন। তো সারা জীবনটা খালি সহানুভূতি আসছে। এখন চাইছেন কি? দেখেছো আমার ভাইপোটা কিরকম করছে, ওর বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়ে আছে, বউটা হচ্ছে, সংসার কি হবে, সব নিয়ে নিল। ভাইয়ের বাড়ি অলরেডি ডাক পড়েছে পুরসভায়। এরপর আমার রোজগারটাও বিজেপি বন্ধ করে দিতে চাইছে। এই যে একটা তিনি ন্যারেটিভ, এই ন্যারেটিভটা মুশকিল হয়ে গেছে। কেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন আর কেউ বিশ্বাস করে না। তাই এখন হাজার কথা বলেও তিনি ফিরাস কেন বিশ্বাস করেন না? আমি বলছি পশ্চিমবঙ্গে তো অনেক বড় বড় লেখককে আমরা দেখেছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আজকের জয় গোস্বামী। তারা কেউ, তুমি দুজনকার নাম বলবো তারা বাদে, তারা কেউ শুধু রয়্যালিটি দিয়ে সংসার চালাতেন না।
রয়্যালটির টাকা এত কম, তাতে ডাল ভাত অনেক দূর, ভাতের জলটুকুও গরম করা যায় না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট, তার লেখা জাতীয় মন্ত্র বন্দে মাতরম আনন্দমঠ উপন্যাস, তিনি ব্রিটিশ সরকারের ম্যাজিস্ট্রেট ছিলেন। জীবনানন্দ দাশ বিভিন্ন কলেজে পড়িয়েছেন। বুদ্ধদেব বসু, তিনি কলেজে অধ্যাপনা করেছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এখন তিনি একটা সময় স্কুলে পড়াতেন, পরবর্তীকালে আনন্দবাজার দেশে চাকরি করেছেন। সুনীল গঙ্গোপাধ্যায় আনন্দবাজার দেশে সাংবাদিকতা করেছেন, চাকরি করেছেন। শক্তি চট্টোপাধ্যায় তাই, বাদ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং সমরেশ বসু, কালকুট, মানে অমৃত কুম্ভের সন্ধানের লেখক, এই দুজন তারাও একটা সময় অব্দি কাজ করেছেন, কিন্তু পূর্ণকালীন লেখন হয়েছিলেন। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এত লিখতেন, সমরেশ বসু এত লিখতেন যে তাদের না আর মানে সময় হতো না অন্য কাজ করার, এবং তারা সত্যিই ভালো রয়্যালিটি পেতেন। কিন্তু সেই ভালো রয়্যালিটিতেও তারা যে খুব সুখে ছিলেন বলা যাবে না, কোনো রকমের সংসার ছিল। সমরেশ বসু তো দুটো সংসার, দুটো বিয়ে, অনেকগুলো সন্তান, 2 বোনকে বিয়ে করেছিলেন একই পরিবারের। মানে জয় গোস্বামী, তিনি চাকরি করেছেন আনন্দবাজারে দেশে, পরে রিটায়ারমেন্টের পর আবার প্রতিদিনে। বুদ্ধদেব গুহ, তার নিজস্ব চার্টার্ড অ্যাকাউন্টের ফার্ম ছিল। যে লেখকের নাম বলবো, সৈয়দ মুস্তাফা আলী, স্বাধীনতার আগে কাবুলে চাকরি করেছেন, এখানে এসে বিভিন্ন কলেজে পড়িয়েছেন। ফলে রয়্যালটির টাকায় সংসার চলাই, এটা আমার এত আয় যার কারণেই, এটা সম্পূর্ণ একটা মিথ্যা। এই গল্পটা এবং এটা দিয়ে এখন তিনি সহানুভূতি করাতে চাইছেন যে বিজেপি নিতে দিচ্ছেন না। এবং কদিন বাদেই আশা করি এবার সুধাংশু বাবুদের বলবো, দেশ পাবলিশার্স ঘোষিতভাবে কত টাকা দিচ্ছেন বলার দরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে রয়্যালটি দেওয়া হলো, এটা প্রকাশ্যে অমুক তারিখে দেওয়া হলো, আর আগামী বছর থেকে তার রয়্যালিটি তিনি পান কিনা তার হিসেবটাও দেওয়া হোক। দেখা যাবে গোল্লা কেউ আর বই কিনবে না। আমার আজকের শেষ প্রশ্ন, যে এই যে রয়্যালটি বিতর্ক, প্রাক্তন মুখ্যমন্ত্রীর যে রাজনৈতিক যে লড়াই, তার গতিকে আরো বাড়িয়ে দেবে? লড়াই নেই, তার একটা দল, তিনি প্রতিষ্ঠাত্রী, সেই দলটা অনেক ছোট জায়গা থেকে বড় হয়েছে, কিন্তু না চিরকাল মিথ্যার উপরে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 84 সালে প্রথমবার জিতলেন, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর যে হাওয়া, তিনি সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন। যতদূর মনে আছে 36,000 ভোটের মতো বেশিতে হারিয়েছিলেন। তখন তিনি দেওয়ালে লিখতেন ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ডক্টর নামটা তুলে দিতে হয়, যে ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছেন, গোটা পৃথিবীতে সেই ইউনিভার্সিটি খোঁজ পাওয়া যায়নি। তার গাইড যেখান থেকে করেছেন তারও খোঁজ পাওয়া যায়নি। এই একটা মিথ্যে গেল। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় খালি বলেন আমি খালি জিতেছি। 84 সালে তিনি জিতলেন ইন্দিরা হয়। 89 সালে অনেক বেশি, 50,000-এর বেশি ভোটে উনি সেই যাদবপুর থেকে মালিনী ভট্টাচার্যের কাছে হেরে যান, কখনো বলা হয় না। এরপর তিনি উঠেছেন, সেই দলটা আজকে সে শুধু মিথ্যে কথার জন্য দলের নেতারা বেরিয়ে এসে বলছেন আমাদের কোনো কথার শোনা হতো না, ভাইপো ছাড়া তিনি কিছু ভাবেননি। তার ফলে আজকে তার দলের নাম হয়েছে তৃণমূল কংগ্রেস কালীঘাট। যারা তাকে তৃণমূল সুপ্রিমো বলতো, সেই সব খবরের কাগজ লিখছে তৃণমূল কংগ্রেস কালীঘাট। আমি তো বলছি এখন দলটার নাম হওয়া উচিত অল কালীঘাট তৃণমূল কংগ্রেস, কালীঘাটে শুরু কালীঘাটে শেষ। এখান থেকে এই যে প্রশ্ন, যে রাজনৈতিক গতি, এই গতি বাড়বে কোথা থেকে? গতি তো একটা জায়গা থেকে একটা জায়গায় বেরোনো। উনি ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছেন। উনি ফেসবুক লাইভ করে কথা বলছেন, সাংবাদিকদের সামনে আসছেন না। পাছে কেউ প্রশ্ন করে ফেলে, উত্তর নেই, কারণ ভাইপো ছাড়া কোনো উত্তরও নেই। এখন কিন্তু গভীর চিন্তার বিষয় মুখ্যমন্ত্রীর আগামী দিনগুলো কি করে কাটবে। ওনাকে হয়তো আগামী দিনে পেনশনটা নিতে হবে, শুধু মানে বেতন নিতাম না, ঠিক আছে পেনশনও নেব না, এটা বললে অসুবিধা আছে। কারণ রয়্যালিটির জন্য তিনি, আচ্ছা উনি তো গান লিখে সুর দিয়েও রয়্যালিটি পেতেন বলেছেন, তো পুজো এলেই গান লিখতেন তুমি। তার গানগুলো কিন্তু কে? সুজিত বসু জেলে, স্বরূপ বিশ্বাস জেলে, চন্দ্রিমা ভট্টাচার্য যাদের পুজো আছে, তিনি নিজেই বেসুরো, তিনি আর সুর চাইবেন কি করে। পড়ে রয়েছে কুণাল ঘোষ, তার রামমোহন সম্মিলনীর পুজো, সেই পুজোর অত বাজেট নেই যে মমতা ব্যানার্জির গান সুর কিনতে পারে। এবছর তো মা দুর্গা কি করে আসবেন ভাবছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা কিছু ওং নমো দুর্গা করে একটা আগমনী লিখতেন, তো সে আগমনী গানটাই তো লেখা হবে না।
সুতরাং সব মিলিয়ে চিন্তার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রয়্যালিটি, এই অধ্যায়টাই এবার শেষ হতে চলেছে। যদিও আমি বললাম আমার শেষ প্রশ্ন, কিন্তু তোমারই একটা কথাতে আমার আরো একটি প্রশ্ন মনে আসলো। সেটা হচ্ছে, তুমি বললে যে মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বাড়ি থেকে বেরোচ্ছেন না, কিন্তু উনি তো অভিযোগ করছেন যে বর্তমান সরকার তাকে বেরোতে দিচ্ছে না। কে কি করেছে? এই রাজ্যে ক্ষমতা হস্তান্তরের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কিছু বিক্ষোভ টিক্ষোভ হয়েছিল। সরকারের পক্ষে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি 3 বারের 15 বছরের, তার নিরাপত্তার সামান্যতম ত্রুটি কেউ সেখানে কোনো কিছু করতে গেলে কোনোটা সরকার ভালোভাবে দেখবে না। ভাইপোর সেই Z+ সিকিউরিটি যেটা তার পাওয়ার যোগ্যতা নেই, তিনি একজন সাংসদ, সেটা তোলা হয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়নি, বদলে বাড়ানো হয়েছে। উনি বেরোচ্ছেন না, কারণ বেরোবেন কার সঙ্গে? বেরোতে গেলে একটা সঙ্গী লাগে, একটা গাড়িতে গেলে ড্রাইভার লাগে, একটা জায়গায় উনি চা খেতে দাঁড়াবেন, সেখানে 5টা মানুষ আসা লাগে। সেখানে যদি তিনি আগে জয় শ্রীরাম শুনলে সেখান থেকে তেলে বেগুনে রেগে যেতেন, এখন হয়তো তাকে চোর চোর শুনতে হবে, সেটা তিনি সহ্য করতে পারবেন না। তিনি জবার বেরিয়েছেন, হাইকোর্টে গেছেন, একদিন ভাইপোকে নিয়ে ডিম থেরাপির পর হাসপাতালে ঘুরেছেন, সর্বত্র তাকে চোর চোর শুনতে হয়েছে। এটা ভালো লাগে নাকি? বিতর্কও চলতে থাকবে, আলোচনাও চলতে থাকবে, তবে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। এবং আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আলোচনামূলক ভিডিও আরও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন হিডেন স্টোরিজ নিউজ, এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না, তাহলে এরকম ভিডিও নোটিফিকেশন চটজলদি আপনার কাছে যাবে।